হাই চুলবুলিস অ্যান্ড বুলবুলোস। আজকে আমরা ক্লাস 10-এর আলোর যে অধ্যায়টা কন্টিনিউ করছিলাম তার 3 নম্বর পার্ট চালু করব, যেটাতে আমরা আগের দুটো পার্ট যদি না দেখো তাহলে দেখে নাও। ওখানে আলোর প্রতিফলন সংক্রান্ত বিষয় আলোচনা হয়েছিল, সেটা শেষ হয়ে গেছে। এবার আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা হবে। তো আলোর প্রতিসরণ জিনিসটা কি? আলোকরশ্মি প্রতিফলনে কি হচ্ছিল, এক মাধ্যম থেকে আরেকটা অস্বচ্ছ মাধ্যমে যখন গিয়ে পড়ছে তখন ওখান থেকে আবার ফেরত আসছিল প্রথম মাধ্যমে, এটা ছিল প্রতিফলন। প্রতিসরণে কি হবে, আলোকরশ্মি যাওয়ার পথে একটা স্বচ্ছ মাধ্যম থেকে যাচ্ছে, তারপরে পরের কোনো স্বচ্ছ মাধ্যমে যাবে। কারণ স্বচ্ছ মাধ্যম যেমন কাঁচ, জল, তারপরে বায়ু, এই টাইপের। মনে করো বায়ু থেকে যাচ্ছিল, বায়ুতে যেতে যেতে এরপরে জলের মধ্যে প্রবেশ করবে আলোটা, পরিষ্কার জল। তো আলোকরশ্মি এক মাধ্যম দিয়ে যেতে যেতে যখন দ্বিতীয় একটা স্বচ্ছ মাধ্যমে এসে পড়বে, তখন আলোকরশ্মি যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে যাবে না, সেখান থেকে একটু বেঁকে যাবে। সেটা এই দিকেও বেঁকতে পারে, এইদিকেও বেঁকতে পারে, কিন্তু যে পথে যাচ্ছিল সেই পথ থেকে কোনো একদিকে বেঁকে যাবে, সরে আসবে। এই ঘটনাটাকে বলে আলোর প্রতিসরণ। এন্ড কোন দিকে বেঁকবে সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, প্রতিফলনের মতনই যে বিন্দুতে আলো এসে পড়ছে ওটাকে আপতন বিন্দু বলে। এটা আপতিত রশ্মি। আপতন বিন্দুতে একটা অভিলম্ব আঁকাতে হবে, যেটা একটা কাল্পনিক রেখা। অভিলম্ব মানে তলের সাথে 90 ডিগ্রিতে একটা লাইন। এই অভিলম্বের কাছেও সরে আসতে পারে, দূরেও যেতে পারে, কারণ এটা প্রতিসরণ হচ্ছে। কি হবে, যদি আলোকরশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে যায়, মন দিয়ে, লঘু থেকে যদি ঘন মাধ্যমে যায় তাহলে যে পথে যাচ্ছে সেখান থেকে অভিলম্বের কাছে সরে আসবে, তাহলে এই রাস্তা দিয়ে চলে আসবে, এরকম কিছু একটা। আর যদি উল্টো হতো, ঘন থেকে লঘুতে যাচ্ছে, তখন আলোকরশ্মি যে পথে যাচ্ছিল, যেমন এখানে রশ্মি এসে পড়লো, এই পথে যাচ্ছে, এখান থেকে আরো দূরে সরে যাবে। লঘু থেকে ঘনতে গেলে যেদিকে অভিলম্ব তার কাছে সরে আসবে, ঘন থেকে যদি লঘুতে যায় তাহলে যে পথে যাচ্ছে অভিলম্ব থেকে আরো দূরে সরার চেষ্টা করবে, তাহলে এই দিকে চলে যাবে। এটা হবে আলোর গতিপথ। এখন লঘু মাধ্যম ঘন মাধ্যম বিষয়টা কি, হয়তো ক্লাস 8-এ এটা জেনে গেছো। এখানে মাধ্যমের ঘনত্ব যদি কোথাও বেশি হয় তাহলে সেটা ঘন মাধ্যম, কম হলে লঘু মাধ্যম। এই যে ঘনত্বটা, এটা আলোর ঘনত্ব, আলোকীয় ঘনত্ব বোঝানো হচ্ছে। এটা তোমরা যে ঘনত্ব শিখছো এর আগে, ভর বাই আয়তনকে ঘনত্ব বলে, ওটা না। আলোর দিক থেকে বোঝায় আলো যে মাধ্যমে বেশি গতিবেগে যায় সেটা আলোর কাছে লঘু মাধ্যম, যে মাধ্যমে আলোর বেগ কমে যায়, বাধা পায় যেতে, সেটা হচ্ছে আলোর কাছে ঘন মাধ্যম। তো সেই কারণে যখন লঘু থেকে ঘনতে যাচ্ছে তাহলে কি হচ্ছে, বেগ বেশি ছিল, ঘনতে যাওয়াতে বেগ কমে গেছে, স্লো হয়ে যাওয়ার জন্য অভিলম্বের কাছে সরে আসছে। আর এখানে উল্টা, বেগ কম ছিল, ঘন থেকে লঘুতে যাওয়াতে বেগ বেড়ে গেছে, তার ফলে অভিলম্ব থেকে হঠাৎ করে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। ব্যাস এই। এবার উভয় ক্ষেত্রে এটাকে যেমন আগেও বলা হতো আপতিত রশ্মি, যেটা এসে পড়ছে, যেখানে পড়লো ওই বিন্দুটাকে বলে আপতন বিন্দু। এই 90 ডিগ্রিতে যে রেখাটা আঁকানো ওটা অভিলম্ব, এগুলা সেম আছে। এবার চেঞ্জ হবে কি, প্রতিফলনের ক্ষেত্রে যে তল থেকে প্রতিফলন হচ্ছিল তা ছিল প্রতিফলক। এক্ষেত্রে যে তলের পর প্রতিসৃত হলো আলো সেটাকে বলবো বিভেদ তল। ঠিক আছে, মনে করো এর উপরে বাতাস বা জল আছে, নিচে কাঁচ বা অন্য কোনো মাধ্যম আছে, তাহলে এটাকে বলবো বিভেদ তল। আর যে রশ্মিটা প্রতিসরণের পর দ্বিতীয় মাধ্যমে গেল সেটাকে আমরা নাম দেওয়া হবে প্রতিসৃত রশ্মি। ওখানে ছিল প্রতিফলিত রশ্মি, এখানে প্রতিসৃত রশ্মি। ঠিক আছে, কেমন? তাহলে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি। আলোর প্রতিফলনের মতো প্রতিসরণও দুটো নিয়ম মানে। প্রথম নিয়ম যেটা, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দুতে অভিলম্ব, এই তিনজনই একই সমতলে থাকে। প্রতিফলনেরও ফার্স্ট নিয়মটা এরকমই কিছু একটা ছিল। দ্বিতীয় যে নিয়মটা, প্রতিফলনে ছিল আপতন কোণ, প্রতিফলন কোণ সর্বদা সমান হয়, এখানে হয় না। আপতিত রশ্মি অভিলম্বের সাথে কোণ, আশা করি মনে আছে, এটা হচ্ছে আপতন কোণ। সমস্ত কোণ অভিলম্ব থেকে মাপা হয়, মানে কোণটা এই দিকে মাপছি। একইভাবে অভিলম্বের সাথে প্রতিসৃত রশ্মি, এইটা হচ্ছে প্রতিসরণ কোণ। এটাকে আই, এটাকে আর দিয়েই লেখা হয়,
কারণ রিফ্লেকশন ইংরেজিতে ওটাতেও আর আছে, আর প্রতিসরণের ইংরেজি হচ্ছে রিফ্র্যাকশন, ওটাতেও আর আছে। তো নামটা গোলালে চলবে না। আপতন কোণ আই, প্রতিসরণ কোণকেও আর দিয়ে চেনানো হয়। এই দুটো ইজিলি বোঝা যাচ্ছে সমান হয় না। কেন? এই যে রশ্মিটা, এটা তো ডট ডট দিয়ে আঁকা হয়েছে, আর এই ডট ডট যে লাইনটা, এই দুটো লাইন ক্রস করছে, তাহলে এই কোণটার সাথে এতটুকু কোণটা যদি নিতাম, এটা হতো বিপ্রতীপ কোণ। আশা করি ম্যাথে জানো বিপ্রতীপ কোণ সমান হয়। কিন্তু এইটা তো আই হলে এইটুকুটা আই, কিন্তু এর পরেও তো আরো বেশি কোণ আছে, তার ফলে আর এর ভ্যালু তো আই এর চেয়ে আলাদা হচ্ছে। তো মনে রাখতে হবে, ঘন থেকে যদি আলোক রশ্মি লঘু মাধ্যমে যায়, তাহলে আই এর মান আর এর চেয়ে ছোট হয়, লঘু থেকে ঘনতে গেলে আই এর মান আর এর চেয়ে বড় হয়। ইজিলি দেখা যাচ্ছে আইটা বড়, আরটা ছোট। ঠিক আছে? এবার একটা নাম চ্যুতি কোণ। এই কোণটাও লাগবে আমাদের। যদি আলোক রশ্মি যে পথে যেতে চাইছিল আর অ্যাকচুয়ালি যে পথ দিয়ে যাচ্ছে, যাওয়ার কথা ছিল এইদিকে, যাচ্ছে এইদিকে মনে করো, এদের মধ্যবর্তী যে কোণ, সেটাকে আমরা নাম দেওয়া হয়েছে চ্যুতি কোণ। চয় জফলায় হস্যু তয় হস্যি, চ্যুতি কোণ। ইংরেজিতে বলা হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এটাকে ডেল্টা চিহ্ন দিয়ে লেখা হয়, বাংলার অনেকটা একের মতো দেখতে। এটা হচ্ছে চ্যুতি কোণ। এবার কি বললাম? আলোক রশ্মি যে পথে যেতে চাইছে সেটা আর যে পথে গেল, এই দুই লাইনের মাঝখানে যে কোণটা, এটা হচ্ছে চ্যুতি কোণ। যে পথে যাওয়ার কথা ছিল আর যে পথে যাচ্ছে, এদের মাঝখানে এইটাকে বলা হবে চ্যুতি কোণ। এবার মনে রাখতে হবে, এই চ্যুতি কোণের মান ঘন থেকে লঘুতে গেলে আর মাইনাস আই, লঘু থেকে ঘনতে গেলে আই মাইনাস আর। কেন? এখানে বোঝাই যাচ্ছে এই গোটাটা আর। এখনই বলছিলাম এটার সাথে এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, তাহলে এটা আই হলে এইটুকুটাও আই হবে, তাহলে আর থেকে আই কমলে আর মাইনাস আই, সেটা হচ্ছে ডেল্টা। এক্ষেত্রে এটা আই, ভালো করে দেখে নাও, এটাও বিপ্রতীপ কোণ, এই পুরোটা আই। ওই আই থেকে এই যে আর কমে গেল, তাহলে ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর। ঠিক আছে? সহজে মনে রাখা যাচ্ছে। মানে যে কোণটা বড় সেটা থেকে ছোট কোণটা বিয়োগ হচ্ছে, দু ক্ষেত্রেই। এখানে আর বড়, আর থেকে আই বিয়োগ হচ্ছে। ঠিক আছে? তো চ্যুতি কোণও হয়ে গেল। এরপরে নেক্সট যে জিনিস যেটা বলতে চাইছিলাম, আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র। প্রতিফলনের দ্বিতীয় সূত্রতে কি ছিল? আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। এক্ষেত্রে তো হয় না, বোঝাই গেল। তাহলে সমানটা কে হয়? দেখা গেছে এই দ্বিতীয় সূত্রটাকে স্নেলের সূত্রও বলে। স্নেল বলেছেন, যদি দুটো কন্ডিশন সেম থাকতে হবে। শর্ত কি? মাধ্যম দুটি সেম থাকতে হবে, মাধ্যম দুটি নির্দিষ্ট থাকতে হবে, বইতে তোমরা পড়ে নিতে পারবে, আর আলোর যে বর্ণ সেটা সেম থাকতে হবে। যে আলোটা এসে পড়ছে সেটা কোন কালারের আলো, লাল, নীল, হলুদ, যদি এই দুটা সেম থাকে, তাহলে আপতন কোণ আই, তার যে সাইন হবে, এটা তোমাদের ক্লাস 10-এ ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতি অধ্যায়ে শেখানো হবে, যে সাইন থিটা, কস থিটা এগুলো কি জিনিস। আপাতত মনে রাখো, সাইন থিটা মানে সমকোণী ত্রিভুজের লম্বকে অতিভুজ দিয়ে ভাগ। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় আর এই কোণটা, সূক্ষ্ম কোণটা যদি আই হয়, তাহলে এর সামনেটাকে বলবো লম্ব, আর এই 90 ডিগ্রির উল্টাটাকে তো অতিভুজ বলে জানাই আছে। তো লম্বকে অতিভুজ দিয়ে যদি ভাগ করি, তাহলে ওটাকে আমরা বলবো সাইন থিটা। যেহেতু কোণটা আই, তাহলে সাইন আই। ঠিক আছে? এখানেও এভাবে করে লাইন টেনে এখানে সমকোণী ত্রিভুজ করে এটা দেখানো যায়। আপাতত মনে রাখলে হবে, অঙ্কের সময় ত্রিকোণমিতিতে এটা ভালো মতো শিখে নিতে পারবে। যেটা বলছিলাম, স্নেলের সূত্রে, যেটাকে প্রতিসরণের দ্বিতীয় সূত্রও বলা হয়, স্নেল বলেছেন, যদি দুটি নির্দিষ্ট মাধ্যম হয় আর নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি, এই দুটো সেম থাকতে হবে। উপরে মনে করো বাতাস, নিচে জল আছে, তো মাধ্যম দুটো যেন সেম থাকে, আর যে কালারের আলোটা ফেলা হচ্ছে সেটাও যেন সেম থাকে। যদি আলোর বর্ণ আর মাধ্যম দুটি সেম থাকে, তাহলে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণ তারও সাইন, এদের অনুপাত যা আসবে সেটা সর্বদা সেম আসবে। মানেটা এরকম, আলোক রশ্মিকে মনে করো এখন 30 ডিগ্রি কোণে ফেলা হয়েছে,
30 ডিগ্রিতে আপতন হয়েছে, তার জন্য প্রতিসরণ কোণ কথার কথা 50 ডিগ্রি পেলাম, কারণ এটা ঘন থেকে লঘুতে যাচ্ছে। তাহলে সাইন 30 ডিগ্রি সাইন 50 ডিগ্রি কথার কথা ভাগ করে যা আসবে, এরপরে আপতন কোণ আলোক রশ্মিটাকে বাঁকিয়ে ফেলা হলো, তার ফলে আপতন কোণ বাড়লো, তো প্রতিসরণ কোণও বাড়বে, কিন্তু দুজন সেম হবে না। ওই ভ্যালু দুটো যদি আবার এখানে বসাই তাহলে অনুপাতটা আবার সেম আসবে। আমি যেটা বোঝাতে চাইছি, আই আর আর সমান হবে না। কিন্তু মনে করো প্রথম ক্ষেত্রে, জাস্ট বোঝানোর জন্য বলছি, যে প্রথম ক্ষেত্রে আপতন কোণ হচ্ছে 20 ডিগ্রি আর প্রতিসরণ কোণ কথার কথা এই কেসটাতে পাওয়া গেল 30 ডিগ্রি। তাহলে এটার অনুপাত করলে যে ভ্যালুটা আসবে, আলোক রশ্মিকে অন্য অ্যাঙ্গেলে ফেললে, মনে করো আপতন কোণ 40 ডিগ্রি, তখন প্রতিসরণ কোণটা কথার কথা পাওয়া গেল 50 ডিগ্রি। এই অনুপাতটা করলেও তাই আসবে, যদি মাধ্যম দুটো সেম থাকে আর আলোর কালারটা যেটা সেটা যেন সেম থাকে। যদি এটা হয় তাহলে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত, এক্ষেত্রে যা আসবে, যদি 3 আসে তাহলে এখানেও 3 আসবে। তো এটা বলেছে স্নেল। তার জন্য এটাকে আমরা একসাথে বলবো যে যদি দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি নেওয়া হয়, তাহলে আপতন কোণের সাইন দুই ক্ষেত্রেই ও প্রতিসরণ কোণের যে সাইন তার অনুপাত সর্বদা একটা ধ্রুবক আসে। এটাই হচ্ছে স্নেলের দ্বিতীয় সূত্র। আর এটা থেকেই আরেকটা কাকে বলেও তোমার পড়ে রাখা হয়ে যাবে, প্রতিসরাঙ্ক। এটা কি জিনিস? ওই যে বলা হয়েছিল লঘু মাধ্যম ঘন মাধ্যম, তো একটা ভৌত রাশি আছে, যেই ভৌত রাশির মান বেশি না কম তা দেখে বলতে পারবো যে কোনটা লঘু কোনটা ঘন, সেটাই হচ্ছে প্রতিসরাঙ্ক। যেটা স্নেলের দ্বিতীয় সূত্র বলা হলো, ওইটাই হচ্ছে এটার কাকে বলেতে ইউজ করা যাবে। কোথাও লেখা থাকবে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আপেক্ষিক মানে একজনের সাপেক্ষে আরেকজনকে মাপা, আর না হলে শুধু প্রতিসরাঙ্ক বলতেও এটাই বোঝাচ্ছে। স্নেলের যে দ্বিতীয় সূত্রের বিবৃতিটা সেটা বললেই হয়ে গেল। আমি বলে দিচ্ছি, দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। এই ধ্রুবকটাকেই এই দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা হয়। তোমরা নোট করে নিতে পারো, ভিডিওটা আবার পিছন থেকে চালিয়ে একটু নোট করে নাও। এই প্রতিসরাঙ্কও বলা যাবে, এটাকে আপেক্ষিক প্রতিসরাঙ্কও বলা যাবে। মানে এটা কি হলো, আলোক রশ্মি যখনই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হয়, তখন আপতন কোণ আর প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত, সেটাকেই বলা হয় মাধ্যমদ্বয়ের প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক বোঝাতে যে চিহ্নটা ব্যবহার করা হয় সেটাকে বলে মিউ, সেটাকে চিহ্নটার নাম হচ্ছে মিউ। চিহ্নটা দেখতে এরকম, কেমন? এই যে ধ্রুবক, এই ধ্রুবকের জায়গায় চিহ্নটা লেখা যাবে, ছোট হাতের ইউ লিখে দাও আর এই বাঁ পাশের অংশটা টেনে দাও। এটা হচ্ছে প্রতিসরাঙ্ক বোঝাতে ইউজ করা হয়, বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আচ্ছা, কাকে বলে? এটাতে কি বলা হলো, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যদি আলো যায়, মাধ্যম দুটো সেম আছে, আলোর কালার সেম আছে, তাহলে আপতন কোণ আর প্রতিসরণ কোণের যে সাইন, এটা বললে কাটা, সাইনের অনুপাত, ঠিক আছে? আপতন ও প্রতিসরণ কোণের অনুপাত না, আপতন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, এটা সর্বদা ধ্রুবক আসে। এই ধ্রুবকটাকেই মাধ্যমদ্বয়ের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা শুধু প্রতিসরাঙ্ক বলা হয়। এইবার আরেকটা কাকে বলে পড়তে হবে, সেটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। সেটা কি? এই কাকে বলেতে শুরুতে আমি কি বললাম, রিক্যাপ করে দেখে নাও। এক মাধ্যম থেকে যদি আরেক মাধ্যমে যায়, এটাকে চেঞ্জ করে খালি বলতে হবে শূন্য মাধ্যম থেকে যদি অন্য কোনো মাধ্যমে যায়। উপরের মাধ্যমটা যেটা থেকে আলো আসছে সেটা হতে হবে শূন্য মাধ্যম, যার আরেক নাম বায়ু মাধ্যমও বলা হয়, কারণ শূন্য আর বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 ধরা হয়, আর এটা হচ্ছে সবচেয়ে কম। বাকি যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক 1-এর চেয়ে বেশি হয়, আমি বলবো একটু পরে। তো শূন্য মাধ্যম থেকে আলো যদি অন্য মাধ্যমে যায়, মনে করো উপরে বাতাস আছে বা শূন্য মাধ্যম আছে, নিচে আছে জল বা কাঁচ, তাহলে শূন্য থেকে যদি অন্য কোনো মাধ্যমে যায়, ওই ক্ষেত্রে আপতন কোণ আর প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত, সেটাকে বলা হবে পরম প্রতিসরাঙ্ক, যেটাকে মিউ চিহ্ন দিয়ে লেখা হবে। ঠিক আছে? এক মাধ্যম থেকে অন্যটাতে বললে আপেক্ষিক অথবা শুধু প্রতিসরাঙ্ক বলতে হবে, আর যদি শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তাহলে বলতে হবে পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে?
কিছু ভ্যালু মুখস্থ রাখলে তোমার সুবিধা হবে, অঙ্কে দেওয়াও থাকতে পারে, পরবর্তীতে আমি অঙ্কও আনবো। কাচের ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান এগুলো লিখছি। কাচের ক্ষেত্রে মিউ এর ভ্যালু মনে রাখবে এটা, জলের ক্ষেত্রে এটা, আর বায়ু অথবা শূন্য মাধ্যমের ক্ষেত্রে 1, এটা 1ই নেওয়া হয়। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে মনে রাখতে হবে, বলা হয়েছিল আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে। মনে করো এই মাধ্যমটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম। 1 নম্বরের প্রতিসরাঙ্ক μ1, 2 নম্বরের μ2। এটা কি লিখলাম? এটা পরম প্রতিসরাঙ্ক লিখলাম, যে এটা যদি জল হয় তাহলে μ1 মানে হচ্ছে 4/3, এটা যদি কাঁচ হয় তাহলে μ2 মানে হচ্ছে 3/2, এরকম। তো একটা থেকে যদি আরেকটা মাধ্যমে যায় তাহলে এখানে আমরা লিখব 1 μ2। 1 নম্বর থেকে 2 নম্বরে গেল, যে মাধ্যম থেকে আলোর রশ্মিটা আসলো সেটা প্রথমে, যেটাতে প্রবেশ করলো সেটা 2 নম্বরে থাকবে, সেটা পরে থাকবে। মিউ এর আগে সাফিক্সে থাকবে যেটা থেকে আলো আসছে, যেটাতে গেল তারটা থাকবে পরে। এই প্রতিসরাঙ্কের অনেক কটা সূত্র তোমাদেরকে পড়তে হবে, আপাতত এগুলো লিখে নিয়েছো আশা করি। প্রতিসরাঙ্কে বের করার একটা সূত্র এটা, সাইন আই বাই সাইন আর, স্নেলস ল থেকে এটা। আর কি কি সূত্র হয়? 1 μ2, এটা লিখলে কি বুঝবো? আলো 1 থেকে 2 নম্বর মাধ্যমে গেছে, মানে আমরা এটা নাম্বারিং করছি, যে এটাকে যদি 1, এটাকে যদি 2 বলি তাহলে 1 থেকে 2 তে গেল, এই যে তীর চিহ্ন। যদি 2 থেকে 1 এ যায় তাহলে এটা লিখবো, যেটা থেকে যাচ্ছে আলো সেটা প্রথমে, যেটাতে গেল সেটা পরে। এবার এর মানে কি বোঝায়? এর একটা সূত্র হচ্ছে এটা, অঙ্ক করার সময় আপেক্ষিক প্রতিসরাঙ্কের একটা সূত্র এটা, যদি অঙ্কে আপতন আর প্রতিসরণ কোণ দেওয়া থাকে এখানে মান বসালেই হয়ে গেল। আর যদি প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক দেওয়া থাকে তাহলে তোমার সূত্র হবে এটা। এর আরো দুখানা সূত্র শিখতে হবে, সেটা পরে জানাবো আমি। μ2 বাই μ1, তাহলে কি হলো? যে মাধ্যমে গেল তার প্রতিসরাঙ্ক ওপরে, যেটা থেকে আসছে তারটা নিচে। তাহলে এর ক্ষেত্রে কি হবে? 2 থেকে 1 গেছে, যেটাতে গেল সেটা উপরে, যেটা থেকে আসছে সেটা নিচে। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করো আলো জল থেকে কাচে গেছে, জলেরটা কত বললাম? 4/3, কাচের কত? 3/2। এগুলো কি? এগুলো হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। তো জলের ক্ষেত্রে 4/3, কাচে 3/2। তাহলে জল থেকে কাচে গেছে, তাহলে কি হবে? জলকে আমরা ওয়াটার বলি, তাহলে W, আর কাচকে ইংরেজিতে বলা হয় গ্লাস, তাহলে G, মিউ লিখে দিলাম। এই যে জল থেকে গেছে তাহলে জল প্রথমে, কাচে গেল তাহলে কাচ পরে। এবার সূত্রটা কি? যেটাতে গেল তারটা উপরে, তাহলে সমান সমান উপরে হবে কাচেরটা, কাচেরটা μg ভাগ নিচে হবে যেটা থেকে আসলো, এই। এবার কাচেরটা কত লিখলাম? উপরে 3/2, নিচে জলেরটা কত? 4/3। ঠিক আছে, বোঝা গেল তো? এবার এটাকে উল্টে দিলে 3 3 9, 4 2 8, এইটুকু ম্যাথমেটিক্স করে নিতে পারবে। এইভাবে তোমাকে করতে হবে যদি প্রতিসরাঙ্ক দেওয়া থাকে। আর যদি কোণের ভ্যালু দেওয়া থাকে তাহলে এটা থাকে। এছাড়াও আরো সূত্র আছে, সেটা আমি পরে শেখাবো। এই হয়ে গেল প্রতিসরাঙ্কের বিষয়টা। প্রতিসরণের বেসিক ধারণা মোটামুটি যা যা দরকার দিয়ে দিলাম। চ্যুতিকোণ জানতে হবে, যার দুটি সূত্র শেখালাম। লঘু থেকে ঘনতে গেলে I-R, ঘন থেকে লঘুতে গেলে R-I। আর কি শিখলাম? আপেক্ষিক প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক কাকে বলে, স্নেলের সূত্র শিখলাম, যেটা প্রতিসরণের দ্বিতীয় সূত্র, এটা খুব আসে। এছাড়া আমরা আরেকটা জিনিস বললাম, যে প্রতিসরণে কখনো আপতন আর প্রতিসরণ কোণ সমান হয় না, একটা কেসে হয়, ওটা হচ্ছে ব্যতিক্রম, ওটা আলাদা করে মনে রাখতে হবে। জেনারেলি প্রতিসরণে কি হচ্ছে? আলো যেদিকে যাওয়ার কথা কোনো দিনও ওদিকে যাবে না। যখনই একটা থেকে আরেকটা মাধ্যমে যাবে তখন অভিলম্ব থেকে দূরে বা কাছে কোনো একটা হবে, সরে আসবে, বেঁকে যাবে। কিন্তু একটা কেসে তার কারণে কি হয়? যেহেতু বেঁকে যায় তার কারণে আপতন আর প্রতিসরণ কোণের মান সমান হয় না, একটা কেসে খালি সমান হয়। সেইটা তোমাকে আলাদা করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে লম্ব আপতন।
লম্ব আপতন। লম্ব আপতন কি? এটা যদি উপরে একটা নিচে একটা মাধ্যম হয়, এইভাবে আলোকরশ্মি পড়লো, এটাকে বলে লম্ব আপতন। তখন দেখা যায় এরকমই চলে গেল, যাচ্ছিল যেদিকে সেদিকেই গেল, মাধ্যম তো চেঞ্জ হয়েছে, উপরে 1 নিচে 2, লঘু থেকে ঘন হোক, ঘন থেকে লঘু হোক, যায় আসে না। যদি লম্বভাবে পড়ে, লম্বভাবে মানে যে তলে পড়ছে সেই তলের সঙ্গে 90 ডিগ্রিতে পড়ছে, ঠিক। কিন্তু আপতন কোণ 90 বললে কাটা। আমি একটু আগেই বলছিলাম আপতন, প্রতিফলন, প্রতিসরণ কোণ, যে কোনো কোণ এই আলোর ক্ষেত্রে কোথা থেকে মাপা হয়? অভিলম্ব থেকে মাপা হয়। তো এখান থেকে মাপা শুরু করব, তাহলে এটা তো 0 ডিগ্রি হবে, তলের সাথে এটা 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে। অভিলম্ব তো 0 ডিগ্রিতে, সেই কারণে অভিলম্ব বরাবরই এসে পড়ছে, তার ফলে এই আপতন কোণটা হবে 0। এখানে অভিলম্বটাও এটাই, তাহলে প্রতিসরণ কোণটাও হবে 0 ডিগ্রি। তাহলে এই কেসটাতে আমরা যদি আই আর আর এর ভ্যালু দুটোই 0 বসাই, তাহলে উপরে সাইন 0 ডিগ্রি, নিচেও সাইন 0 ডিগ্রি। যখন ম্যাথমেটিক্স হবে ত্রিকোণমিতিতে, তখন সেখানে হবে সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তাহলে উপরেও 0, নিচেও অ্যান্সার 0। 0কে 0 দিয়ে ভাগ, এটা ম্যাথমেটিক্সে অসংজ্ঞাত, এরকম কোনো জিনিস হয় না। 0কে 0 দিয়ে ভাগ করে কিছু পাওয়া যায় না, গণিতজ্ঞরা কিছু করতে পারে নাই। এই কারণে এই কেসটাতে আমার প্রতিসরাঙ্কের উত্তর কিছু পাচ্ছি না, এই ক্ষেত্রে ওই জন্য স্নেলের সূত্র প্রযোজ্যই না, ঠিক আছে। আবার বলছি, লম্ব আপতনের কেসে আপতন আর প্রতিসরণ কোণ দুটোই 0 ডিগ্রি হয়, তাই সাইন 0কে সাইন 0 দিয়ে ভাগ করলে 0/0 আসে, যেটা ম্যাথে অসংজ্ঞাত একটা কথা। সেই কারণে এই কেসটাতে স্নেলের সূত্র প্রযোজ্য না। এটা বাদে সমস্ত কেসে প্রযোজ্য, যদি মাধ্যম দুটি সেম থাকে আর আপতিত আলোর যে কালারটা সেটা যদি সেম থাকে, ঠিক আছে। আজকে এতটাই, নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো জিনিস নিয়ে আলোচনা হবে, ঠিক আছে, টাটা।